আসসালামু আলাইকুম। আজকে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ সপ্তাহের রসায়ন বিষয়ের 4 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান করব। তোমাদের ষষ্ঠ সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টটি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন ও পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে করা হয়েছে। আমরা এখন অ্যাসাইনমেন্টটি একবার দেখে নিই। বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। হাইড্রোজেনের পরমাণুর যোজনী 1 হিসেবে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালোচনা করে অন্যান্য পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন। এখানে তোমাদের মোট 8টি যৌগ দেওয়া আছে। এই যৌগগুলো থেকেই পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখতে হবে। এখানে নির্দেশনার সংকেত ধাপ এবং পরিধিতে দেওয়া আছে। 1 নম্বরে 8টি যৌগে পরমাণু সমূহের যোজনী হিসাব করতে হবে। 2 নম্বর পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী হিসাব করতে হবে। 3 নম্বর পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বিবেচনা করতে হবে এবং সর্বশেষ 4 নম্বর তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখতে হবে। এখন আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামের মাধ্যমে এই অ্যাসাইনমেন্টটি সমাধান করব। অ্যাসাইনমেন্টের শিরোনাম: বিভিন্ন যৌগ পর্যালোচনা পূর্বক পরমাণুর যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং প্রদত্ত যৌগের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন। সর্বপ্রথম আমরা পরমাণুর যোজনী থেকে আলোচনা শুরু করব। পরমাণুর যোজনী: অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্যকেই ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা বলে। অ্যাসাইনমেন্টে প্রদত্ত 8টি যৌগের যোজনী হিসেব করা হলো। সর্বপ্রথম আমাদের অ্যাসাইনমেন্টে পানি যৌগটি দেওয়া আছে। H2O বা পানিতে অক্সিজেনের যোজনী 2, কারণ অক্সিজেন 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে। এরপর আমরা দেখব কার্বন ডাই অক্সাইড CO2 এর যোজনী। CO2 বা কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী 4, কেননা একটি কার্বন পরমাণু 2টি অক্সিজেন অর্থাৎ মোট 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, কেননা আমরা জানি অক্সিজেনের যোজনী 2, সুতরাং কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী হবে 4। 3 নম্বর যৌগটি অর্থাৎ CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড এর কার্বনের যোজনী 4, কারণ একটি কার্বন পরমাণু 4টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত। আমরা জানি ক্লোরিনের যোজনী 1, তাই কার্বনের সাথে 4টি ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় কার্বনের যোজনীও হবে 4। এরপর চতুর্থ যৌগটি ছিল PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের যোজনী 5, কারণ একটি ফসফরাস পরমাণু 5টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত। আমরা জানি ক্লোরিনের যোজনী 1, তাই ফসফরাসের সাথে 5টি ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় ফসফরাসের যোজনী 5। পঞ্চম যৌগটি ছিল PCl3 বা ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের যোজনী 3, কারণ একটি ফসফরাস পরমাণু 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত। আমরা জানি ক্লোরিনের যোজনী 1, তাই ফসফরাসের সাথে 3টি ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় ফসফরাসের যোজনীও হবে 3। ষষ্ঠ যে যৌগটি দেওয়া ছিল সেটি হচ্ছে Pi5 বা ফসফরাস পেন্টা আয়োডাইড। ফসফরাস পেন্টা আয়োডাইডে ফসফরাসের যোজনী 5, কারণ একটি ফসফরাস পরমাণু 5টি আয়োডিনের সাথে যুক্ত। আমরা জানি আয়োডিনের যোজনী 1, তাই ফসফরাসের সাথে 5টি আয়োডিন পরমাণু যুক্ত থাকায় ফসফরাসের যোজনী হবে 5। এরপর SO3 বা সালফার ট্রাই অক্সাইডে সালফারের যোজনী 3, কেননা এখানে 3টি সালফার পরমাণু 3টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত। আমরা জানি অক্সিজেনের যোজনী 2 এবং 3টি অক্সিজেন মোট 6টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ আপাত দৃষ্টিতে একটি সালফার 6টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে। তাই
SO3 সালফারের যোজনী হবে 6 এবং সর্বশেষ আমাদের দেওয়া আছে SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী 4, কেননা একটি সালফার পরমাণু 2টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত। আমরা জানি অক্সিজেনের যোজনী 2 এবং 2টি অক্সিজেন পরমাণু মোট 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ আপাত দৃষ্টিতে সালফার 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। তাই সালফার ডাইঅক্সাইড সালফারের যোজনী হবে 4। এরপর আমাদের প্রশ্নে বলা হয়েছে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী হিসাব করতে। আমরা প্রথমে পরিবর্তনশীল যোজনীর হিসাব করব ও পরে সুপ্ত যোজনীর হিসাব করব। পরিবর্তনশীল যোজনী: যেসব মৌল ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজনী ব্যবহার করে সেসব মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। আমাদের অ্যাসাইনমেন্টে প্রদত্ত 8টি যৌগের মধ্যে কার্বন, ফসফরাস ও সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এখন আমরা কার্বন, ফসফরাস ও সালফারের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন দেখব। যেমন কার্বনের ক্ষেত্রে আমাদের 2টি যৌগ কার্বন মনোঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের যোজনী যথাক্রমে 2 ও 4, অর্থাৎ কার্বন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ফসফরাসের ক্ষেত্রে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের যোজনী যথাক্রমে 3 ও 5, যা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করছে। এবং সর্বশেষ সালফারের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের যোজনী যথাক্রমে 4 এবং 6, যা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করছে। এখন আমরা সুপ্ত যোজনী প্রদর্শন দেখব এবং সুপ্ত যোজনীর হিসাব করব। সুপ্ত যোজনী: কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নে পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বিবেচনা করতে বলা হয়েছে। আমরা এখন পরিবর্তনশীল যোজনী নির্ণয় করব এবং এক্ষেত্রে সর্বোচ্চ যোজনীকে বড় যোজনী বিবেচনা করব। কোনো মৌলের সুপ্ত যোজনী বের করতে হলে আমাদের সুপ্ত যোজনী সমান মৌলটির সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। এখন আমরা আমাদের যে 8টি যৌগ দেওয়া ছিল সেই 8টি যৌগের বিভিন্ন যৌগগুলোর সুপ্ত যোজনী নির্ণয় করব। যেমন কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী আমরা দেখি। আমাদের প্রশ্নে দেওয়া আছে কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4 এবং কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী ছিল 4। অতএব আমরা যদি সুপ্ত যোজনী বের করি 4 বিয়োগ 4 আমাদের 0 বের হবে। এরপর আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের সুপ্ত যোজনী নির্ণয় করি, আমাদেরকে বলা হয়েছে আগে যে মৌলটির সর্বোচ্চ যোজনী বড় যোজনী, তাই আমরা কার্বন এর সর্বোচ্চ যোজনী 5 এবং ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের কার্বনের সক্রিয় যোজনী ছিল 5, তাহলে 5 বিয়োগ 5 আমরা পেয়েছি 0। এরপর ফসফরাস ট্রাইক্লোরাইডে আমরা দেখব সুপ্ত যোজনী কত। আমরা পেয়েছি ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5 এবং ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের সক্রিয় যোজনী 3, তাহলে আমাদের সুপ্ত যোজনী হবে 5 বিয়োগ 3 সমান 2। এরপর আমরা সালফার ডাই অক্সাইডের সুপ্ত যোজনী বের করব। আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী 6 এবং সালফার ডাই অক্সাইডে আমরা সক্রিয় যোজনী পেয়েছি 4, তাহলে আমাদের সুপ্ত যোজনী হবে 6 বিয়োগ 4 সমান 2। এবং সর্বশেষ সালফার ট্রাই অক্সাইডে আমরা সুপ্ত যোজনী নির্ণয় করব। আমরা জানি যে সালফারের সর্বোচ্চ যোজনী 6 এবং সালফার ট্রাই অক্সাইডে আমরা সালফার এর সক্রিয় যোজনী পেয়েছিলাম 6, অতএব 6 বিয়োগ 6 আমরা সালফার ট্রাই অক্সাইডেরও সুপ্ত যোজনী পেয়েছি 0। সর্বশেষ আমরা আমাদের যে সকল যৌগ অ্যাসাইনমেন্টে দেওয়া রয়েছে এই যৌগগুলোর মধ্যে কোনগুলো তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে এবং এর ব্যবহার সম্পর্কে সমাধান করব। প্রথমে আমরা দেখিনি তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে। তেজস্ক্রিয় আইসোটোপ মৌলের যে সমস্ত আইসোটোপ বিভিন্ন ধরনের রশ্মি যেমন আলফা, বিটা, গামা বিকিরণ করে অন্য মৌলের পরমাণুতে পরিণত হয় তাদেরকেই বলা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ।
আমাদের অ্যাসাইনমেন্টে উল্লিখিত যৌগগুলোর মধ্যে কার্বন, ফসফরাস, অক্সিজেন, ক্লোরিন এবং আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। এগুলোর ব্যবহার আমরা এখন দেখব। কার্বন 14, এই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আমরা কোথায় করে দেখি? এই আইসোটোপের সাহায্যে পৃথিবীর বয়স নির্ধারণ করা যায়। এরপর ফসফরাস 32 আইসোটোপ রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় এবং গাইগার মুলার কাউন্টারে তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত ও পরিমাপ করতে ব্যবহার করা হয়। এরপর অক্সিজেন 18, এই তেজস্ক্রিয় রশ্মির সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার তথ্য জানা যায়। এরপর ক্লোরিন 17 তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহার করে ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করা যায়। এবং সর্বশেষ আয়োডিন 131, এই আইসোটোপ ব্যবহার করে থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করা যায়। এই ছিল আমাদের আজকের ষষ্ঠ সপ্তাহের রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট। ধন্যবাদ সবাইকে।